নমস্কার, আমি ধীমান বৈদ্য। আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি এক লোমহর্ষক, হাড় হিম করা সুন্দরবনের কাহিনী নিয়ে গল্প, কালির চরে এক রাত্রি। আজ অন্তিম তথা শেষ পর্ব। শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক ভূতের গল্প কালির চরে এক রাত্রি। রচনা ধীমান বৈদ্য, গল্প পাঠে ধীমান বৈদ্য। আজ শুনবেন তৃতীয় পর্ব। প্রথম পর্বের এক ঝলক শুনে নিন। মাঝি, মাঝি, তুমি কোন দিকে নৌকা চালাচ্ছ? তুমি তো পাড়ের গায়ে লাগিয়ে ফেলবে। পাড়ে নৌকা গেলে ও আর ওর সাঙ্গ পাঙ্গ আমাদের মেরে ফেলবে। এইটুকু বলার পর আমার কোনো জ্ঞান ছিল না। শুনুন দ্বিতীয় পর্বের এক ঝলক। সঞ্জয় বলল, এবার মনে শান্তি হলো তো? নাও, দুপুরে খাওয়া সেরে নাও, আবার যাওয়ার জন্য তৈরি হতে হবে। রাত্রি 7টার সময় নৌকা ছাড়বে বলেছে মাঝি। মনে আনন্দের আর সীমা রইল না। কি মজা, মাছ ধরতে যাব আমরা জঙ্গলে। শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক ভূতের গল্প কালির চরে এক রাত্রি। আজ তৃতীয় পর্ব। হঠাৎ লক্ষ্য পড়ল আমার, মায়াময়ী জঙ্গলের মধ্য দিয়ে উঁকি দিচ্ছে চাঁদ মামা, যেন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। রাত্রের নিঃশব্দ অন্ধকারের দুর্ভেদ্যতা চিরে এক ফোঁটা আশার আলো দেখতে পেলাম। তবুও মনের ভিতর যেন কেমন একটা শুকনো শুকনো ভাব, সবসময় যেন জল তেষ্টা পাচ্ছে। মোটামুটি সবাই চুপচাপ, শুধুমাত্র ডাঁড়ের ছলাৎ আওয়াজ। হঠাৎ জঙ্গলের ভিতরে যেন হুড়োহুড়ি বেঁধে গেল। ভয়ে আমার বুকের ভিতর হিম হয়ে যেতে লাগলো। শুকনো গলায় জিজ্ঞাসা করলাম, এটা কিসের আওয়াজ? মাঝি বলল, বাঘে হরিণ তাড়াচ্ছে। মাঝি বলল, তোমরা তৈরি হয়ে নাও, এবার বড়শি ফেলা হবে। আমরা দিনের আলো থাকতে থাকতে চারা গেঁথে রেখেছিলাম। মাঝি নৌকা চালানো বন্ধ রেখে বলল, জোয়ারের টান ধরেছে সঞ্জয়, দোন ফেলা শুরু করো, আমি হালকা হালকা করে বাইছি। মামা বড়শি ফেলা শুরু করে দিল। এক সময় সমস্ত বড়শি ফেলা হয়ে গেল। মাঝি বলল, আমাদের একটু অপেক্ষা করতে হবে, তবে আমরা কালির চরে যেতে পারব। জোয়ারের জল যখন ঝোড়া খালের ভিতর পূর্ণ হবে, তখন আমরা ওর ভিতর দিয়ে কালির চরে পৌঁছে যাব। আমরা নদীতে নোঙর করে অপেক্ষা করতে লাগলাম। মামা বলল, এসো, আমরা সবাই জলমুড়ি খেয়ে নিই। মাঝি বলল, ঠিক আছে, তাই হোক, আবার দোন তোলার সময় হয়ে যাবে। আমরা খাওয়া শুরু করলাম। জ্যোৎস্না ফুটেছে, চারিদিকে দেখা যাচ্ছে মোটামুটি পরিষ্কার। একটু ভয় কাটলো, জিভে সবেমাত্র কথা বলার শক্তি পেয়েছি। হঠাৎ মাঝি বলল, সঞ্জয়, আর দেরি করা যাবে না, আমাদের দোন তুলতে হবে। জোয়ারের টান বেড়ে চলেছে। মাঝির কথা মতো দোন তোলা শুরু হলো। প্রথম বড়শিতে 1 কিলো ওজনের দাঁতে মাছ বেঁধেছে। আমরা সবাই আনন্দিত। মোটামুটি ভালোই মাছ পেলাম আমরা, কিন্তু আমাদের মূল লক্ষ্য কালির চরে খালের মুখ আটকানো। মাঝি বলল, এবার আমাদের যেতে হবে খালের মধ্য দিয়ে, সবাই সাবধান হয়ে বসবে, নৌকার মাঝখানে এসে বসো, কানায় কেউ থাকবে না। আমি বললাম, কেন? মাঝি বলল, অত কথার উত্তর দেওয়া যায় না, যা বললাম তাই কর। এখন আর নৌকো পাওয়া লাগছে না, দাঁড় দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। যত এগুচ্ছি তত যেন এক ভয়ঙ্কর পরিবেশ মনে হচ্ছে। এক্ষুনি যেন কিছু একটা আমার সামনে দিয়ে চলে গেল। হাড় হিম হওয়া পরিবেশ। নৌকা চলতে চলতে থেমে গেল। আমি প্রশ্ন করলাম, কি হলো?
আমরা কি এসে পড়েছি? মাঝি বলল, চুপ, একদম চুপ। মাঝি আস্তে আস্তে বলল, সঞ্জয়, একটা গোঙানির আওয়াজ আসছে না? আমরা কান খাড়া করে শুনলাম। হ্যাঁ, সত্যি, কেউ যেন মৃদুস্বরে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একটা নিঃশব্দতা আমাদের মাঝখানে বিরাজ করতে লাগলো। মাঝি বলল, ওকে ধরেছিল। আমি বললাম, কি ধরেছিল? মাঝি বলল, মেকুর। আমার বুঝতে আর বাকি রইল না যে জঙ্গলে বাঘের নাম ধরে না। মাঝি বলল, হয়তো ওর সঙ্গীরা ওকে ফেলে রেখে চলে গেছে, ও বাঘকে ঘায়েল করে প্রাণে বেঁচে আছে। সঞ্জয় বলল, আওয়াজ লক্ষ্য করে চলো, ওকে নিয়ে আসি। মাঝি বলল, তোমার কি মাথা খারাপ? বাঘ আঘাত পেয়ে আশেপাশে আছে, কাঁচা রক্ত মাংসের লোভ কি ছাড়তে পারে? আমার শরীর আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছিল। আমি প্রকাশের দিকে সরে গিয়ে বসলাম। প্রকাশ বলল, ভয় পেলি? আমি বললাম, না না, এমনি। প্রকাশ বলল, বুঝতে পেরেছি। আমরা শুনতে পাচ্ছি আওয়াজ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। সারা জঙ্গল যেন থমথমে, শুধু ওই আওয়াজ কান ফাটিয়ে দিচ্ছে। মাঝি বুঝতে পারছিল কোনো বিপদ আসন্ন, কারণ ও সবসময় জঙ্গল পাড়ে থাকে। তাই সঞ্জয়কে বলল, তাড়াতাড়ি নামো, দুজনে নৌকো ঘোরাতে হবে। হাতে একদম সময় নেই বলেই দুজনে ঝপ করে লাফিয়ে পড়ল খালের জলে। কিন্তু খালের জল কম, নৌকা ঘোরাতে খুব কষ্ট হচ্ছে ওদের। দুপারের চরে মাথা আটকে যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি আওয়াজ যেন ক্রমশ এগিয়ে আসছে আমাদের দিকে। বুকের ভিতর শুকিয়ে যাচ্ছে, দম বন্ধ হবার উপক্রম। নৌকো ঘোরাতে ঘোরাতে বিভীষিকার মতো চিৎকার শুরু করে দিল, বলছে, তোমরা যেও না, আমাকে নিয়ে যাও, আমি এখনো বেঁচে আছি, আমাকে নিয়ে যাও। করুণ আর্তনাদ। এই আর্তনাদ যেন জঙ্গলে বিস্ফারিত হতে হচ্ছে বারবার। মাঝি বলল, সর্বনাশ হয়ে গেছে, আমি যা ভেবেছি তাই। আজ পূর্ণিমা, ওর খাদ্য খাওয়ার সময়। আমরা ভুল টাইমে এসে পড়েছি সঞ্জয়, শিকার হয়ে গেলাম। প্রাণপণে নৌকা ঘোরানোর চেষ্টা করছে, ঘুরিয়েও ফেলেছে। হঠাৎ তাকিয়ে দেখি ওর মূর্তি প্রকট হয়েছে। ধরের সঙ্গে মাথা নেই, বুকের মাঝখানে চোখ জল জল করছে, গা দিয়ে পচা রক্ত রস গড়িয়ে পড়ছে। একটা হাত নেই, একটা পা অর্ধেক নেই। ও ছুটে আমাদের নৌকার দিকে। কি বিভৎস দৃশ্য! সারা শরীর আমার অবশ হয়ে গেল। মুখ দিয়ে একটাই কথা বেরোলো, মাঝি, জোরে চালাও নৌকা, তুমি পাড়ে লাগিয়ে ফেললে ও আর ওর সাঙ্গপাঙ্গরা আমাদের খেয়ে ফেলবে। বলেই আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরেছে তখন দেখি আমি শুয়ে, আমার মাথায় জল পটিয়ে দিচ্ছে সঞ্জয়ের বৌদি। পাশে ডাক্তার বসে আছে, জ্বর মোটেই কমাতে পারছে না। আমি বললাম, আমার কি হয়েছে? আমি উঠতে গেলাম। বৌদি আমাকে মেজাজ নিয়ে বলল, চুপচাপ শুয়ে থাকো। সাইডে চেয়ে দেখি মাঝি বসে আছে, তার সারা গায়ে কাদা এখন। আমাকে পাথর কোলা করে নিয়ে এসে এখনো বাড়ি যায়নি। মাঝিকে জিজ্ঞাসা করলাম, ওটা কি ছিল মাঝি? মাঝি বলল, অশরীরী আত্মা, বাগে ধরেছিল, বেঁচে ছিল, কিন্তু ওর সঙ্গীরা ওকে ফেলে চলে গেছে। ও এখন অতিপ্ত আত্মা হয়ে গেছে, যাকে পায় তাকে মেরে ওর প্রতিশোধ নেয়। শুধু কপাল জোরে আমরা বেঁচে গেছি। তুমি একটু চুপচাপ শুয়ে থাকো, এক্ষুনি খগেন ওঝা আসবে, ঝাড়ফুঁক করে দিলে তোমার জ্বর কমে যাবে। সত্যি, ওঝা ঝাড়ফুঁক করার পর আমি সুস্থ। বৌদি দেখি মাছ উঠছে, তাতলে, কান, ভোলা, অনেক রকম মাছ। রাত্রে আমরা দোনে যা পেয়েছিলাম। বৌদি বলল, ঠাকুরপো, আজ আবার যেতে হবে তো? আমি বললাম, আমার দরকার নেই, তোমার দরকার থাকলে তুমি যাও। আজও আমি ভুলতে পারিনি সেদিনের কথা। সেদিনের কথা মনে পড়লে আজও আমার বুকের ভিতর হিম হয়ে যায়, কথা বলতে পারি না। ধন্যবাদ দ্বিতীয় পর্বের গল্পটি মন দিয়ে শোনার জন্য। আগামীকাল থাকছে নতুন গল্প। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।